নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। ঠাকুরের কৃপায় ভালো থাকবেন। সুস্মিতা রঞ্জিত ব্লগ আবার একটা নতুন ব্লগের মাধ্যমে তোমাদের কাছে চলে আসলাম। তো এখন সকাল সকাল নয় বলবো না, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। প্রায় বাজে এখন 11টা থেকে 11:30। তো এখন তোমাদের দাদাভাই ওই যে বাড়ি আছে, আজকের আর বাজার যায়নি। বাড়িতে কাজবাজ অনেকটাই পড়েছিল, কারণ আমাদের সামনেটাই ঘরটা ভাঙা হয়েছে। তোমাদের হয়তো দেখিয়েছি, সামনে ঘরটা ভাঙার পরে অনেক বাঁশ খোঁটা সব কিছু, সামনে একটা পুকুর ছিল, তখন শুকনো ছিল। গ্রীষ্মকালে তো বৃষ্টি কমই হয়, তো তখন জমি চাষ শেষ হয়ে যায়। ধান চাষের পরে জমিটা অনেক দিন শুকনোই পড়ে থাকে বর্ষা আসার আগে পর্যন্ত। তো বর্ষা হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি হবে আমরাও বুঝতে পারিনি। তো সামনের ঘরগুলো ভেঙে যেসব বেড়া, বাঁশ খোঁটা, টালি, ইট, যে কটা জিনিস ছিল না, সব আমি সামনের জমিটার মধ্যে রেখেছিলাম। আর হঠাৎ করে বৃষ্টি হলো, হয়ে একদম সব কিছু জলের মধ্যে একদম ডুবে গেল। সঙ্গে ঘাস পাতা সব কিছু ওপরে একদম ভেসে সব কিছু ঢাকা দিয়ে দিল। তো সেইগুলোই তোমাদের দাদাভাই পরিষ্কার করার জন্য নেমেছে। আজকে বাজার যায়নি বলে অনেক জোর জবরদস্তি করে সেই সব কাজগুলো করলো। আর এইসব কাজ করার জন্য ওদের পায়ে অনেক ধরতে হয়, কেন বলেন তো? আসলে আমরা হয়তো মুখে বলে দিই, কিন্তু ওরাও তো বাইরে কাজে যায়। এক আধ দিন বাড়ি থাকলে ওদেরও মনে হয় একটু রেস্ট নেই, তাই না? তো আমরা আবার মনে করি যে একদিন পুরুষ মানুষ যদি বাড়ি থাকে, ঘরের কত কাজ থাকে বলুন তো। পুরুষ মানুষ ছাড়া যেসব কাজগুলো একদমই সম্ভব হয় না, তো সেইগুলোই করানোর চেষ্টা করি। কিন্তু আবার এক আধবার মনে হয় থাক, একটা দিন বাড়িতে আছে, ঘুমিয়ে বসিয়ে কাটাক। তো যাই হোক, এইসব মিলেমিশেই আমাদের সংসার। তো আমি স্নান টান সেরে এসেছি, এসে জামা কাপড়গুলো মিলে দিচ্ছি। আর এখন বর্ষাকালে জামা কাপড় মেলো আর তোলো, কারণ বর্ষাকালে এই দেখছি মেঘ পরিষ্কার, রোদ্দুর ঝকঝকে হয়ে বেরিয়েছে। মনে হয় যেন আরও একটু বেশি জামা কাপড় কাচলে বোধহয় আজকে ভালো হতো, শুকিয়ে যেত। কিন্তু মিনিট 10 হবে না, জানেন তো। মিনিট 10 পরেই দেখবো যে একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। আবার তোলো, আবার বের করো, এই হচ্ছে। বর্ষাকালে জামা কাপড় শুকানো একটা যেন ঝক্কির ব্যাপার, এরকমই হয় আমাদের। তো যাই হোক, জামা কাপড় মিলে দেওয়ার পরে তারপরে আমি এখন যাব রান্নার কাছে। রান্না এখনও বসানো হয়নি, জানেন তো। মেয়ে গেছে স্কুলে, কিন্তু ওকে একটা তরকারি আর ভাত করে দিয়েছি। তো ভাতটা পুরোপুরি করা হয়ে গেছে, কিন্তু তরকারিটা না দুপুরের জন্য হয়নি এখনও। তরকারিটা আমাকে এখন আবার বানাতে হবে দুপুরের জন্য। তো তার মধ্যে আবার কি হয়েছে, তোমাদের দাদাভাই বলল যে অনেকটা তো বাঁশ খোঁটা বেরিয়েছে, তো সেই বাঁশ খোঁটাগুলোকে নিয়ে আমার শাক পাতাগুলো তো নিচে রাখা থাকে, বর্ষার সময় খুব সমস্যা হয়। কারণ ওই শাক পাতাগুলো যখন নিচে রাখা থাকে, তো ওর মধ্যে অনেক রকম মাটির যেসব জিনিস, কেঁচো টেচো, এগুলো শাক পাতার মধ্যে ভরে যায়, জানে তো খুবই সমস্যা হয়। তো ও বললো যে বাড়িতে আছি যখন, আর বাঁশ খোঁটাগুলোও যখন তুলেছি, দেখছি অনেকগুলোই বাঁশ ভালো আছে, তো সেই বাঁশ খোঁটাগুলোকে নিয়ে একটা মাচা বানিয়ে নেওয়া যাবে। তো ওর সঙ্গে একটু ধরাধরি কাজও করতে হলো। আমাদের নিজেদের শাবল বা কাটারি এরকম কোনো জিনিস নেই, তো আমাদের তো কাজে লাগে না। আর আমি তো উনুনে রান্না করি না, গ্যাসেই করি, সুতরাং কাঠ কাটার জন্য এইসব জিনিস লাগে না। তো পাশের বাড়ির দিদার কাছে চাইতে গেছিলাম একটা শাবল। উনি দেখছি তখন রান্না করছে, আমাকে বললো যে পাশের ঘরে আছে, বের করে নিয়ে যাওয়ার জন্য। তো আমি সেটা বের করতে গেছিলাম, জানেন। কি হচ্ছে, কি আর হবে, যাবে তো? হ্যাঁ, কোথায় যাবে তো? না না, কোথাও যাবে না। এই দাদা ওইখানে একটা মাছা করবে, তো এই শাবল না। তো ওটা আমার ছিল একটা পাশের বাড়ির ননদ। পাশের বাড়ি বলতে গেলে ওর বাড়ি হচ্ছে মেদিনীপুরে,
তো মায়ের কিছু মানে শারীরিক অবস্থা মানে ডাক্তার দেখানোর জন্য আমাদের এখানে এসেছিল, মানে পাশের বাড়ি ওই দিদার বাড়িতে। তো ওই ননদই জিজ্ঞাসা করছিল, বৌদি এত তাড়াতাড়ি স্নান করেছো, কোথাও যাবে? সত্যি স্বাভাবিকভাবে আমার এত তাড়াতাড়ি স্নান হয় না, আমার স্নান করতে করতে প্রায় 12:30 একটা বেজেই যায়, কারণ বাড়ির সমস্ত কাজকর্ম সেরে আবার দোকানের কাজ করতে গেলে তখন ওরকমই সময় হয়ে যায়। আর এই থাইরয়েডের কারণে এখন বেশ কিছু দেখছি সমস্যা হচ্ছে, বেশ দেখছি মানে শরীর দেখছি সারাদিনই যেন ঝিমিয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে যেন এগুলো বাড়ছে, কেন জানি না। তবু যত চেষ্টা করি গায়ের জোরে যেইটুখানি করা যায়। আমার তো বাড়িতে আর কেউ নেই যে করার মতো এরকম, তো নিজেকেই সব কিছু করতে হয়, ফেলে রাখলে সেই পরক্ষণে সেটা নিজেকেই করতে হবে, তাই না? তো তবুও চেষ্টা করি যতটা কিছু তাড়াতাড়ি করে নেওয়ার জন্য। জানি না এই সমস্যাটা কতদিন হবে, তবু যেটুখানি সবার মুখে শুনেছি এটা নাকি বরাবর হতেই থাকবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই ওইগুলো তোলা হয়ে গেছে, এখন আমি আবার যাব মায়ের বাড়িতে কাটারিটা আনতে, আর তার সঙ্গে একটা হাতুড়ি আনতে। তো সেটাই আনতে যাচ্ছে। এই দেখছেন আমাদের মানে রাস্তার ওই বাঁধের মধ্যে বৃষ্টি হয়েছে, তো ঘাসগুলো দেখছি বেশ ভালোই বেড়েছে, ঘাসগুলোও বেড়েছে, সঙ্গে দেখছি মানে ওই জঞ্জাল মানে ওই যে শাক পাতাগুলো সেগুলো ভালোই বেড়ে গেছে। আর এই সময়টা না এই ঘাস পাতার জন্য ভালোই আমাদের এদিকে জোঁকটা দেখা যায়, জানেন তো ভয় লাগে খুব। আর আমার গায়ে তো খুব তাড়াতাড়ি মানে ওই জোঁকগুলো ওঠে, আর ছাড়ানো খুব দুষ্কর ব্যাপার হয়ে যায়। মায়েদের গাছে দেখুন পেয়ারাগুলো এত সুন্দর হয়েছে, গাছটা পুরো ভরে গেছে জানেন, কিন্তু এই পেয়ারা একটাও কেউ খেতে পারে না, কেন জানি না। একটুখানি পাড়ার পরেই সঙ্গে সঙ্গে দেখছি পেয়ারার মধ্যে পোকা ধরে যাচ্ছে। মারাও বলছে যে এত সুন্দর গাছটায় পেয়ারা হচ্ছে, কিন্তু কেউ খেতে পাচ্ছে না। ওই একটাই সমস্যা, গাছের মধ্যে মানে পেয়ারা হতে না হতে পেয়ারার মধ্যে দেখা যাচ্ছে যে ভালোই বেশ পোকা হয়ে গেছে। আর বর্ষার সময় জানি পেয়ারাতে একটু পোকা হয়। তো চলুন দেখি মায়েদের এখানে আবার কাটারিটা কোথায় রেখেছে। এটা আমার মায়েদের রান্নাঘর, তো রান্নাঘরের এই যে নিচে আমি পেয়েও গেছি, হাতুড়িটা নিয়ে নেবো, নিয়ে আর যাবো। মায়েরা এখন কেউ বাড়ি নেই জানেন তো, মা গেছে হচ্ছে ছাগল চড়াতে। তো আমার মায়েদের অনেকটাই ছাগল আছে। মা ওই যে সরকারি দপ্তর থেকে যে বইগুলো আমাদের হয়, তো সেই ওই বইগুলো থেকেই জানেন অনেক কটা এবারে ছাগল পাস করিয়েছে। তো যাই হোক, আমাদের মানে 10 জন গ্রুপে ছিলাম, সবার নামেই একটা করে ছাগল দিয়েছে। তো আমার মায়েরও তেমনি। তো মা আমি যেহেতু এক জায়গায় থাকি, সঙ্গে বোনেরও বই ওই একই গ্রুপে, তো বোনও ওই জন্য বোনের আমার মায়ের 3 জনার মিলিয়ে এখন মায়ের অনেক কটাই ছাগল হয়েছে। আর সব কটাই ছাগলেই মানে পেটের মধ্যে বাচ্চা আছে। তো মা সেই কারণে মা বলল যে ওদের তো ঠিকঠাক করে খাওয়াতে হবে। তো মা ওই সকালবেলা নিয়ে বেরিয়ে যায়, আর ওই ছাগলগুলোকে আবার খাইয়ে দেয়, ওদের ঠিক মতন খাইয়ে দেয়, একদম তুলতে গেলে ঠিক 12টা 12:30 বেজে যায়। তাই জন্য মা এখন নেই। আর বাবা তো গেছে বাজারে, বাবারও আসতে ঠিক প্রায় 12টা 12:30 বেজে যায়। সেখানে মায়েদের ঘরটা এখন ফাঁকাই পড়ে আছে, দরজায় চাবি দেওয়া থাকে, কিন্তু চাবি আমরাও জানি কোথায় রাখা থাকে, সেখানে আমরা খুলে কিছু লাগলে বের করে নিয়ে আসি। তো চলো, এই যে আমাদের দাদা ভাই গোছানো হয়ে গেছে, এই যে শাবল একটা, এই শাবল বলছি এই একটা হাতুড়ি হয়ে যাবে, যাবো রান্নার দিকে। হ্যাঁ পেরেক অনেক আছে, ছোট শাবলটাও বার করবো। হ্যাঁ এই মাছগুলো পচে গেছে তো, আরে এতে কি ভারী কিছু পড়বে না, আর আছে ইট, আর কোথাও নেই। এই সাইডটাই দেখেছিলে, এই সাইডটায় হ্যাঁ সেটা সব কিছু আপনাদের সকালে হয়তো দুই একটা আছে। এই সাইডটা এই হয়ে যাবে না। আরে কলমের নিচে তো ইট পড়বে অনেক, নিচেতে দেবে। আর কলমের নিচে কি নতুন ইট দেবে? কলমের নিচে নতুন ইট দেবে। আর বলি কলমেও তো ইট দিতে হবে, সেই ইট কি কিনবে? নিচে প্রথমে আগে ইট দেবে, তারপরে রড দিয়ে তোলে, অনেক ইট লাগে। তাই বলছিল, তাই অরুণ একবার বলছিল, বলে দেখবে 1000 খানেক ইট তোমার ওই তলাই চলে যাবে।
ওই জন্য তো বলছিলাম এইগুলো ছাড়িয়ে লাগলে। আরে ছাড়িয়ে রাখলে ওরা এসে ছাড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওরা মনে হয় মিস্ত্রি নাকি ছাড়াবে, মিস্ত্রি হচ্ছে রাজা ব্যক্তি লোক, ওর পুরো একদম পরিষ্কার করা থাকবে, ওরা শুধু এসে ওদের কাজ করবে চলে যাবে। ওই মিস্ত্রি লাগলেও দেখবে না, তোমার এই ইট বা ইট ঠিট বওয়ার জন্য তোমাকে থাকতে হবে। তো এত কাজের মাঝখানেও দুজনের একটু ঝগড়া হয়ে গেল জানেন। তো চলুন তোমাদের একটু শোনাই যে কী নিয়ে ঝগড়া হলো। এটা তো আমাদের মেয়েদের মানে প্রত্যেক মেয়েদেরই মনে হয় এই ঝগড়াগুলো হয়েই থাকে। আমাদের মনে হয় বরাবরই এটা শুনতেই হবে। চলো। সব কিছু বড় দেখতে হবে। ভালো কথা বললেও খারাপ। তুমি একটা চোখে দেখতে পাচ্ছ না কত বড় বাঁশ? আরে ওর ভেতরে, জঙ্গলের ভেতরে ঢুকে আছে কি সেটা তো আর দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, দেখো ওই তোর মাথা দেখা যাচ্ছে। সরো, কথা বলা আর না বলা ভালো। কথা বললেই ঝগড়া। উচিত কথা বললে এখন গায়ে ছাঁকা পড়ে যায়। কি উচিত কথা বললে গায়ে ছাঁকা পড়ে যায়। সেই সেই তুমি সব কিছু, তোমাদের মন ছোট তো সব কিছু তোমরা বড় দেখো, ঠিক আছে? মন বড় হলে সব ছোটই দেখ। কেন আমার মন কিসে ছোট? ওই ওইখানে দেখো বাঁশটা, দেখো আমাদের মনে বড় বাঁশ, গিয়ে দেখলে এইটু অনেক বাঁশ, এইটু। মনটাকে বড় করো, দেখবে সব ভালো হবে। অল্পতে খুশি হও, অল্পতে খুশি হও। তাহলে দাও, মনটা যখন তোমার বড়, তুমি তাহলে আমাকে এখন বেশি নয় 1000-2 টাকা দাও, একটা শাড়ি কিনে নিয়ে আসি। নিয়ে নেবে। নিয়ে নেবে বলছো তো, দিয়ে দাও আগে হাতে। এই কদিন ঘরে বসে তো আমি 2000 টাকা দিয়েছি, তোমার থেকে 1 টাকা চেয়েছি? সেই সেই 5 দিন ঘরে বসে আছি, বলেছি তোমার টাকা তুমি ওইগুলোতে সব দেবে। হ্যাঁ 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 হ্যাঁ, এই সব টাকাই আমি দিয়েছি। হ্যাঁ আজকে মাংসের টাকাটাও আমি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আর নেবে না? দুপুরবেলা পচা করতে যাও সব। তুমি এমন করে বলছো, তুমি জানো আমাকে টাকা যেন রিটার্ন দিয়ে দিয়েছো কত। তুমি এরকম ডায়লগ ঝেড়ে ঝেড়ে ঝেড়ে, ঠিক আছে? হ্যাঁ তুমি নিয়ে নেবে, এই নিয়ে নেবে। জিনিস আর আমার হাতে কোনো দিন পৌঁছেনি। যখনই বলা হবে তখন বলে কুটুই আছে, নিয়ে নিতে পারছো না, কিন্তু তুমি কোনো দিন দেবে না। আমি যদি নিয়ে নিই, ওই মালটা কোথায় গেল? এইটা তুলে নেবে এগুলো। তা লাগবে। তো গেলাম, বললে না, নিয়ে আসলাম না। সেই হেঁসোটা ওই যে পড়ে আছে, ওইটা নিয়ে কাজ করো। তাহলে তুমি যাও মায়েদের রান্নাঘরে, ওই গ্যাসের নিচের তাকটাতে একটা দা রাখা আছে, নিয়ে আসো। হ্যাঁ ভালো না, ওই সব উপরে পড়েছিল। এ দেখো, ওই টিন দুটো একেবারে তুলে দাও না, তুলে একেবারে বেঁধে দিয়ে হাতটা ধুয়ে নিতে পারতে। চলুন বন্ধুরা, অনেক তো ঝগড়াঝাটি হলো। তো আমিও আজকে প্রকৃতিটাকে ভালোভাবে দেখিনি। বর্ষার সময় আমাদের গ্রামের দিকে প্রকৃতি খুবই সুন্দর হয়।
সেদিন আবার একটু সমস্যা হয়ে গেল জানেন, আর সেদিন আর ভিডিওটা বানাতে পারলাম না। তো আজ হচ্ছে জগন্নাথ পুজো। জগন্নাথ পুজো উপলক্ষে আমার মেয়ে অনেক ছোট্টবেলায় ওর বাবা একটা রথ কিনে দিয়েছিল, তো সেই রথটাই যত্ন সহকারে রেখেছে। তো প্রতি বছর ওই রথটাই ওর টানে। তো ওই পুজো করে সব কিছু, এই যে জগন্নাথ দেবকে বসিয়ে আমরা একটু তার হাতে হাতে জোগাড় করে দিই, একটু ফল, একটু সন্দেশ, একটু খিচুড়ি বানাই, একটু পায়েস বানাই। তো ওইগুলো প্রসাদ হিসাবে সবাইকে দেওয়া হয়, আমাদের পাড়াতে সবাইকে দিই, আর রাস্তায় একটু বিলি করে দেওয়া হয়। তো চলো তোমাদের দেখায়। এই যে দেখো খিচুড়ি বানিয়েছি, পায়েস বানিয়ে দিয়েছি, আর ফল মিষ্টি ওগুলোকেও কেটে নিয়েছি। এখন তো বড় হয়ে গেছে, যখন ছোট ছিল আমরা সব কিছু গুছিয়ে দিতাম, কিন্তু এখন আর গুছিয়ে দিতে হয় না। ওকে দেখি ও নিজে নিজেই বেশ ভালো গুছিয়ে নেয় জানো। তো এখন ও পুজো করছে, পুজো শুরুও করে দিয়েছে। আর পাশাপাশি আমাদের আমাদের পাশের বাড়িতেই দুটো মেয়ে, তো ভাই বোনের মতোই, তো ওরাও এসেছে, ওদেরকেও ডেকেছি। তো ডাকতে ওরা সবাই মিলে বাচ্চারাই পুজো করছে। তো এই পুজোটা তো ওদেরই তো বেশি আনন্দ। আমরাও যখন ছোটোবেলায় মা বাবা যখন আমাদের রথ কিনে দিত, তো সেই রথটুকুনি চালানোর জন্য আমাদের দিব্যি খুব আনন্দ হতো জানো। তো এখন তো ওদের আনন্দ করার পালা, তো ওরাও আনন্দ করছে। আর বেশ ভারী সুন্দর করে নিজের রথটাকে সাজিয়েছে জানেন, মালাগুলো ও নিজের হাতেই বানিয়েছে। ওর দিদা একটু ধরে ধরে দিয়েছে, কিন্তু ও নিজের হাতেই মালাগুলো বানিয়েছে। কি সুন্দর লাগছে, রথটাকে সাজিয়েছে। আর এই ফুলগুলো না আমাদের গাছেরই, আমাদের পাশাপাশি সব গাছ আছে। আমার ওর দিদার বাড়িতেও একটা গাছ আছে টগর ফুলে, আর আমাদের পাশেও কিছু গাছ ছিল টগর ফুলে, তো সেইগুলো দিয়েই বানিয়েছে। রাত্রেবেলা চলে গেছিলাম একটা অন্নপ্রাশন বাড়িতে, তো সেখানে গিয়ে একটু ভিডিও বানালাম। সবটা পুরোটা শ্যুট করতে পারিনি জানেন, কিছুটা শ্যুট করেছি আর কিছুটা শ্যুট করা হয়নি। তো এই নিচেতে যখন ওর অন্নপ্রাশন দাদু যখন ভাত খাওয়াবে, তখনই হচ্ছে ক্যামেরাটা করেছিলাম। আমাদের এখানে একটা নিয়ম আছে জানেন তো, যে মামার বাড়ি ভাত রান্না করে মামারা এসে খাওয়াতে হয়। জানি না, এটা হয়তো অনেক জায়গায় নিয়ম। তো সেই নিয়মটা সকালবেলা পালন করা হয়ে গেছে। ওর মামার বাড়ি থেকে এসে মামা ভাত রান্না করে খাইয়েও দিয়েছে। এইখানে দেখুন, এই যে কফির ব্যবস্থা, নিচে যেটা সন্ধ্যাবেলা টিফিনের ব্যবস্থা করেছে, যেইটা কফি আছে, এখানে পকোড়া দিচ্ছে, চিকেন পকোড়া, আর সঙ্গে দেখলাম যে পাশে ফুচকাও রেখে দিয়েছে। তো বেশ সব কিছু মিলেমিশে অনেকটাই সব আনন্দ করলাম, আনন্দ করে খেলাম, ঘুরলাম, সবার সঙ্গে কথা বললাম, গল্প করলাম। আজকের সন্ধ্যেটা এরকমভাবেই কেটে গেছে। তো চলুন, আজকে আর ভিডিওটা বড় করব না, এখানেই আমি শেষ করছি। মেন কোর্স তোমাদেরকে দেখানো হলো না, দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমরা তো নতুন ব্লগার, এত বড় ভিডিও দিলে এখন কেউ দেখবে কি না, সেই জন্য ভয় করে আর বাড়ালাম না। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সাবধানে থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে আবার একটা তোমাদের সঙ্গে নতুন ব্লগের মাধ্যমে। তো আজকে মতো এখানেই টাটা।